নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন ধারাবাহিক রহস্য গল্প ক্যাকটাস হাউস, আইপিএস অনুপম পালিত হত্যা রহস্য। আজ তৃতীয় পর্ব। ম্যাডামের ব্যাপারটা একটু গোলমেলে। অরিত্র মল্লিক বলে ম্যাডামের একজন বন্ধু আছেন। তার সঙ্গে ম্যাডামকে সিনেমায়, রেস্টুরেন্টে বা অন্য জায়গায় অনেকবার দেখেছি। তবে অরিত্র মল্লিক লোকটা খুবই ধূর্ত। ম্যাডামকে নিয়ে আমার চোখ ফাঁকি দিয়ে বারবার পালিয়ে যেত। এছাড়া রাসেল স্ট্রিটের একটা বড় হোটেল থেকে আমি ম্যাডামকে একদিন বেরোতে দেখলাম। হোটেলের বেয়ারাকে বকশিশ দিয়ে জানতে পারলাম ম্যাডাম প্রায়ই এখানে আসেন এবং একটা ডিলাক্স ঘর ভাড়া নিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যান। আমি রিসেপশনের মেয়েটিকে জানতে চাইলাম ঘরটা কে ভাড়া নেয়। আমি পুলিশের লোক বলাতে মেয়েটি বলল, লালবাজার থেকে স্পেশাল পারমিশন না থাকলে কোনো গেস্টের কোনো তথ্যই সে দিতে পারবে না। মহাশ্বেতার এই ব্যাপারটা আপনি অনুপমবাবুকে জানিয়েছিলেন? অবশ্যই জানিয়েছিলাম। হেলিওট্রপ বারে গিয়ে অরিত্র মল্লিককে অনেক বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে মদ গিলতে দেখা গেল। রাত 10টার দিকে সবাই চলে গেল, তখন অরিত্র মল্লিক একাই মদ খেয়ে চলেছে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আদিত্য বিনীত হয়ে বলল। আপনি তো সেই গোয়েন্দা আদিত্য মজুমদার না? সম্ভবত। শুনুন, আমি অনুপম পালিতকে খুন করিনি। মহাশ্বেতা পালিত আমার অনেক বান্ধবীর মধ্যে একজন, এছাড়া আলাদা কিছু নেই। অনুপম পালিত আমার পেছনে টিকটিকি লাগিয়েছিল, ভেবেছিল ওর বউকে নিয়ে আমি পালিয়ে যাব। আরে ওই আধবুড়ি মহিলাকে নিয়ে আমি কি পাবো? পরদিন ভোরবেলা আদিত্য লক্ষ্মীকান্তপুর লোকালে চাপল সোনারপুর যাবে বলে। আদিত্য একটা খবরের কাগজ কিনল। প্রথম পাতার নিচের দিকে বড় বড় করে হেডিং করে লেখা, অনুপম পালিত হত্যা রহস্য সমাধানে পুলিশ অনেকটা এগিয়েছে। গতকাল শান্তিনিকেতনের একটা রিসর্ট থেকে নীলকমল সেন নামে একটা লোককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নীলকমলের বাবা নন্দন সেনের সাথে অনুপম পালিতের পুরনো শত্রুতা ছিল, তাই প্রতিশোধ নেবার জন্য নীলকমল এই খুনটা করতে পারে। বিমলের নির্দেশ অনুযায়ী সমীর রুদ্রর বাড়ি খুঁজে পেতে অনুপমের খুব একটা অসুবিধা হলো না। সমীর রুদ্র বাড়িতেই ছিল। আপনি সমীর রুদ্র তো? আপনার সাথে একটু কথা বলতে চাই। আদিত্য নরম গলায় বলল। কী ব্যাপারে কথা বলবেন? আপনি কে? সমীর রুদ্র রুক্ষভাবে বলল। আদিত্য পকেট থেকে তার আইডেন্টিটি কার্ডটা বার করে সমীরকে দিল। ও, আপনি একজন বেসরকারি গোয়েন্দা। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এরপর পুলিশ আসবে, তখন আপনি কি করবেন? সমীর রুদ্র বেশ কিছুক্ষণ ভাবল। ঠিক আছে, ভেতরে আসুন, বলুন কি জানতে চান। আপনার স্ত্রী ইরাবতীর সঙ্গে আপনার আইনগতভাবে বিচ্ছেদ হয়েছে? না, ফর্মাল ডিভোর্স আমাদের হয়নি। আপনি জানতেন ইরাবতী অনুপম পালিতের বাড়িতে কাজ করেন? লোকটা খুন হবার পর খবরের কাগজ থেকে জানতে পেরেছি। আচ্ছা, ইরাবতীর দিদি আত্মহত্যা করার আগে আপনাকে তার মৃত্যুর জন্য দায়ী করেছিলেন, তাই তো? হ্যাঁ, শুধু আমাকে নয়, আমার স্ত্রীকেও। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার সেই মামলা তো এখনও চলছে। সমীর কোনো উত্তর দেয় না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার বর্তমানে পেশাটা কি? আমি লক্ষ্মীকান্তপুরে একটি ঋণদান কোম্পানির রিকভারি এজেন্ট হিসাবে কাজ করি। এই ধরনের মানি লেন্ডিং কোম্পানিতে কি আপনি আগেও কাজ করেছেন? না, করিনি। আপনি বনোয়ারিলাল সরাফ বলে কাউকে চেনেন? না, চিনি না।
প্রবীর জানা বলে কাউকে চেনেন? না, চিনতাম না। ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন নাই, আমি চললাম। আদিত্য সৌম্য বারিককে ফোন করলো। অনুপম বাবুদের সকলের মোবাইলগুলো একটু দেখা যাবে কি? আর মোবাইল দেখে কি করবেন? কেস তো সলভ হয়ে গেছে। তাছাড়া ওগুলো দেখানোর আইনগত অসুবিধাও তো রয়েছে। সৌম্য বারিক রুক্ষভাবে কথাগুলো বলে ফোন ছেড়ে দিল। এদিকে সমীর রুদ্র আদিত্যকে মেরে ফেলার একটা অসফল চেষ্টা করল, কিন্তু সময় মতো পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। আদিত্য ক্যাকটাস হাউস রহস্য সমাধান করে ফেলেছে। রহস্য উদ্ঘাটনের মিটিংটা লালবাজারে স্থির করা হলো। হাজির করা হলো নীলকমল সেন এবং সমীর রুদ্রকে। ইন্স্যুরেন্স কোম্পানির লোকজনও হাজির হয়েছে। মিটিং রুমে একে একে মহাশ্বেতা, ইরাবতী, বৃষ্টি, শাওন, জামিনে ছাড়া পাওয়া অভ্র, অরিত্র মল্লিক সকলকে হাজির করা হয়েছে। হাজির রয়েছে মনোময় হাজরা ও সত্যজিৎ নিয়োগী, অনুপম পালিতের চিকিৎসক সৃঞ্জয় দত্ত। আমি কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্ত বলছি। অনুপম হত্যা রহস্যের জট আজ এখানে খোলা হবে, সেই জন্য আপনাদের সকলকে এখানে ডাকা হয়েছে। আপনারা সবাই কোনো না কোনোভাবে অনুপম পালিতের সঙ্গে সম্পর্কিত। কেউ আত্মীয়, কেউ বন্ধু, কেউ ওর ডাক্তার, কেউ নার্স, কেউ ওর ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি। অনুপম পালিতের কেসটা একাধিক কারণে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ ছিল। কারণ তিনি নিজে একজন পদস্থ পুলিশ অফিসার ছিলেন। এই রকম একজন পুলিশ অফিসারের মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা ছিল। আততায়ী যেখানে একটা গুলিতেই তাকে হত্যা করতে পারত, সেখানে 4 বার গুলি চালিয়ে তার শরীরটা ছিন্ন ভিন্ন করা হয়েছে। মনে হচ্ছে আততায়ী অনুপম পালিতকে ভীষণ ঘৃণা করত। তাছাড়া এই মৃত্যুর সঙ্গে একটা বিরাট অঙ্কের ইন্স্যুরেন্স ক্লেম জড়িত ছিল। অনুপম পালিত 10 কোটি টাকার একটি লাইফ ইন্স্যুরেন্স কিনেছিলেন। তার মৃত্যুর পর এই টাকা তার স্ত্রী, ছেলে এবং মেয়ের মধ্যে সমানভাবে ভাগ হবে, যদি না প্রমাণিত হয় অনুপম পালিত আত্মহত্যা করেছেন বা কোনো বেনিফিশিয়ারি কেউ এই হত্যাকাণ্ডে যুক্ত আছে। ইন্স্যুরেন্স কোম্পানি এই মৃত্যু রহস্যের সঠিক কারণ এবং খুনিকে ধরার জন্য প্রাইভেট ইনভেস্টিগেটর আদিত্য মজুমদারকে নিয়োগ করেছিল। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আদিত্য এই রহস্য সমাধান করে ফেলেছে। এবার আদিত্যর মুখে শুনুন অনুপম পালিত মৃত্যুটা ঠিক কীভাবে হয়েছিল এবং কারা কারা এর সাথে জড়িত। অনুপম পালিতের কেসটা নেওয়ার পর আমার মনে হয়েছিল এই মৃত্যুটা ঘিরে অনেকগুলো বাঁক রয়েছে। প্রথমটা হলো, একটা গুলিতেই যেখানে অনুপম পালিতকে মারা যেত, আততায়ী অতগুলি গুলি খরচ করতে গেল কেন? এর উত্তর হলো, একজন ব্যক্তি সবটা গুলি চালায়নি। ঘটনার সময় ছেলে মেয়ে নিয়ে মহাশ্বেতা কোথায় ছিলেন তার একটা বিশদ স্টেটমেন্ট তিনি পুলিশকে দিয়েছেন। তিনি যেটা বলেছিলেন ছেলেমেয়েরাও ঠিক তাই বলেছিলেন, এক চুলো তফাৎ ছিল না। স্টেটমেন্টটা পড়তে পড়তে আমার খটকা লেগেছিল। প্রথম খটকা, বৃষ্টি বলেছিল শাওনকে লেক মলের ফুড কোর্টে বসিয়ে রেখে সে আর তার মা এক্সকালেটর নিয়ে 3 তলায় গিয়ে উইন্ডো শপিং করেছিল। কিন্তু আমি খবর নিয়ে দেখেছি ঘটনার দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত লেক মলের এসকালেটর খারাপ ছিল। দ্বিতীয় খটকা, মহাশ্বেতার মা বললেন তার বাড়িতে গাড়ি নিয়ে গেলে শাওন গাড়িটিকে একটি গলির মধ্যে ঢুকিয়ে রাখে, কিন্তু সেদিন সে গাড়িটাকে রাস্তার উপরে রেখেছিল। তৃতীয় খটকা, ঘটনার দিন মহাশ্বেতা তার মাকে বলেছিল, ফোন করে বলেছিল তাদের পৌঁছতে দেরি হবে কারণ গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। অথচ চাকা পাংচার হবার ব্যাপারটা স্বামীকে জানানো হয়নি। যুক্তি ছিল উনি টেনশন করবেন। অথচ
পুলিশের কাছে মহাশ্বেতা দেবীর মোবাইল আমি পরীক্ষা করেছি। ওই হোয়াটসঅ্যাপ মেসেজ এবং সমস্ত খুঁটিনাটি অসুবিধার কথা তিনি অনুপমবাবুকে জানিয়েছিলেন, শুধু টায়ার পাংচার কথাটা বাদ দিয়ে। এটা কেন? আপনি কি বলতে চাইছেন? মহাশ্বেতার গলায় উদ্ধত ভাব। নিশ্চয়ই বলবো ম্যাডাম, নিশ্চয়ই বলবো। তার আগে আমার শেষ খটকাটার কথা বলি। আমার শেষ খটকাটা হলো আপনাদের বাড়ি ফেরা নিয়ে। বাড়ি থেকে ধরলে যাওয়ার সময় আপনাদের ঘন্টাখানেক সময় লেগেছিল, কিন্তু ফেরার সময় 1.5 ঘন্টা কেন লাগলো? সেদিন কোথাও কোনো মিটিং মিছিল ছিল না, না রাস্তা খারাপ ছিল, মোটামুটি ফাঁকাও ছিল। আর অনুপমবাবুর অ্যাক্সিডেন্টের খবরটা শুনে শাওন নিশ্চয়ই গাড়িটা একটু জোরেই চালাচ্ছিল, তাহলে দেরি কেন হলো? সেদিনের সিসি ক্যামেরা ফুটেজকে চেক করে আমি দেখেছি আপনাদের গাড়ি গঙ্গার ঘাটের দিকে গিয়েছিল, যেটা আপনাদের ফেরার রাস্তায় পড়ে না। এক্ষেত্রে সেই জন্যই আপনাদের দেরি হয়েছিল। ওই রকম একটা খবর পাওয়ার পর আপনারা নিশ্চয়ই গঙ্গায় হাওয়া খেতে যাননি। মহাশ্বেতা একেবারে চুপ। আসলে কি ঘটেছিল সেটা আমি বলছি। ঘটনার দিন বেলা 11:30 নাগাদ মহাশ্বেতা ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং সেই সঙ্গে ইরাবতীও কেনাকাটা করতে বেরিয়ে গিয়েছিল। অর্থাৎ বাড়িতে একা অনুপম পালিত। 11:45 নাগাদ যখন মহাশ্বেতা গাড়ি হাজরার মোড়ে পৌঁছলো, একটু এগিয়েই তখন মহাশ্বেতার মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা অনুপমের। তিনি লিখেছিলেন তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আর কয়েক মিনিটের মধ্যেই তিনি নিজের মাথায় গুলি করবেন। মেসেজটা পাওয়ার সাথে সাথে মহাশ্বেতা অনুপমকে ফোন করলেন, কিন্তু ফোনটা বেজে থেমে গেল। মহাশ্বেতা ছেলে মেয়েকে ব্যাপারটা জানিয়ে গাড়ি ঘোরাতে বললেন। ফেরার পথে হাজরা মোড়ের কাছে গাড়ির টায়ার পাংচার হলো এবং আনুমানিক 11:55 নাগাদ হাজরার ওই টায়ারের দোকানে পৌঁছে টায়ার সারাতে দেওয়া হলো। এরপর ওরা 3 জন একটা ট্যাক্সি ধরে রাজা বসন্ত রায় রোডে ওর মায়ের বাড়িতে পৌঁছালো। তখন সময় আনুমানিক 12:10 এবং ওরা যেহেতু সেদিন মোটেই লেক মলে যায়নি, তাই ওরা জানেই না সেদিন লেক মলের এসকেলেটরটা খারাপ ছিল। দ্বিতীয়ত, টায়ার পাংচারের ঘটনা অনুপমকে জানানোর প্রশ্নই নেই, কারণ ওটা ওই সাংঘাতিক মেসেজ পাওয়ার পরের ঘটনা। অনুপমের সঙ্গে তখন আর কোনো যোগাযোগ করা যায়নি। বাড়ি ফিরে 3 জন দেখল অনুপম পালিত তার চেয়ারে বসে আছেন। রগের কাছে গভীর ক্ষত, একটা গুলি রগ দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে গেছে। বলাই বাহুল্য শরীরে প্রাণ নেই। মেঝেতে তার রিভলভারটা পড়ে রয়েছে। অর্থাৎ মেসেজে যেটা লেখা হয়েছে তাই ঘটেছে, কিন্তু আত্মহত্যা করলে তো ইন্স্যুরেন্স কোম্পানি 1 পয়সাও দেবে না। 3 জনের মধ্যে একজন, যার টাকাটা বেশি দরকার, সে হঠাৎ মাটিতে পড়ে থাকা রিভলভারটা তুলে নিয়ে মৃতদেহের উপর আরও 3টে গুলি চালালো, যাতে পুলিশ মনে করে এটা আত্মহত্যা নয়, খুন। এরপর যদি প্রমাণ করা যায় খুনটা বাইরের কেউ করেছে, তাহলে ইন্স্যুরেন্সের 10 কোটি আসতে বাধ্য। অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার গুলি চালানো হয়েছিল বলে সেটা পোস্টমর্টমে ধরা পড়েনি। মৃতদেহে গুলি চালনার পর যখন 3 জন পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করছিল, তখনই ইরাবতী বাড়িতে ঢুকে পড়ে। ইরাবতীকে টাকার ভাগ দেবার প্রতিশ্রুতি দিয়ে তাকে দলে নিয়ে নেওয়া হলো। সম্ভবত সেই জন্যই ইরাবতী এই বাড়িতে থাকার পাকাপাকি ব্যবস্থা করে নিল। আজ এইটুকুই। গল্পের পরবর্তী অংশ শোনাবো পরবর্তী সপ্তাহে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।